ড্রামা শুরু হয় ইস্টসির গভীরে থাকা এক জাদুকরী ফুসান গাছের নিচ থেকে, যেখানে ভয় স্পিরিট ওয়ার্ড অবস্থিত। এখানে মানুষের সমস্ত কষ্ট আর অপূর্ণ ইচ্ছাগুলো জমা হয়ে বিপজ্জনক স্পিরিটের রূপ নেয়। এদের শাসক হলো হেসিমো। সে অত্যন্ত শক্তিশালী হলেও হেসিমোর 5টি ইন্দ্রিয় অর্থাৎ দেখা, স্বাদ নেওয়া বা অনুভব করার ক্ষমতা ছিল না। একটি প্রাচীন ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ব্যক্তি জাদুকরী ডেলিভারেন্স সোর্টের মাস্টার হতে পারবে সেই কেবল হেসিমোর এই হারানো ইন্দ্রিয়গুলো ফিরিয়ে আনতে পারবে। নিজের ইন্দ্রিয়গুলোর খোঁজে হেসিমো মানুষের পৃথিবীতে লিয়াংজু শহরে নেমে আসে। সেখানে এক যুদ্ধের মাঝে এক আহত ব্যক্তি তাকে তার ছেলে শুয়ে চ্যানজিয়াংকে বাঁচানোর জন্য ভিক্ষা চায়। ঠিক তখনই কমান্ডার ডানসু তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছায়। হেসিমো লক্ষ্য করে যে ডানসুর কাছে থাকা তলোয়ারটি আসলে তার আন্টির সেই ডেলিভারেন্স সোর্ড। এই রহস্যের সত্যতা জানার জন্য হেসিমো শিয়াও শিয়াও নামের এক সাধারণ আর দুর্বল মানুষের শরীরে প্রবেশ করে। শরীরটি অত্যন্ত দুর্বল হওয়ায় সে ডানসুর কাছে চ্যানিয়াংকে বাঁচানোর আকুতি জানিয়েই অজ্ঞান হয়ে পড়ে। ডানসু তাদের আশ্রয় দেয়, কিন্তু তার সহকারী ম্যাকগোয়ান তাদের উপর সন্দেহ করতে থাকে। তাদের পরীক্ষা করার জন্য সে তাদের চংস টেস্টের বোন খেতে দেয়, যা খেয়ে চ্যানিয়াং বমি করে ফেলে। এভাবে সে যে গুপ্তচর নয় তা প্রমাণিত হলেও ম্যাকগোয়ান তাদের ম্যানশন থেকে বের করে দেয়। এরপর হেসিমো চ্যানিয়াং এর বাবার শেষকৃত্য সম্পন্ন করে। ডানসু যখন ছদ্মবেশে শহরের পরিস্থিতি দেখতে বের হয় তখন গৃহহীন হেসিমো আর চ্যানিয়াং তার পিছু নেয়। ডানসু তাদের আবারও সাথে রাখে, কিন্তু হঠাৎ তার উপরে প্রাণঘাতী হামলা হয়। হেসিমো দূর থেকে দেখে যে ডেলিভারেন্স সোর্ড ডাকসুকে তার আসল মাস্টার হিসেবে মেনে নিয়েছে। হেসের উপদেষ্টা হেজিয়া ফেং জানায় যে ডানসু এক শিক্ষিত পরিবারের সন্তান, যাকে শত্রুরা ষড়যন্ত্র করে সীমান্তে পাঠিয়ে দিয়েছে। হেসিমো ভাবে যে ডানসুর যেহেতু অনেক শত্রু, তাই সে মারা গেলেই তলোয়ারটি সে আবার নিজের আয়ত্ত নিতে পারবে। এক রাতে যখন ডানসু শত্রুদের সাথে লড়াই করছিল তখন হেসিমোর জাদুকরী লণ্ঠন তলোয়ারের ভয়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, আর হেসিমো সরাসরি ডানসুর সামনে গিয়ে পড়ে। অন্যদিকে চ্যানিয়াং এর পেছনে এক বিপজ্জনক স্পিরিট লাগে, যাকে সাধারণ সেনাবাহিনী আটকাতে পারে না। কিন্তু হেসিমো শেষ মুহূর্তে এসে তার জাদুকরী শক্তিতে সেই স্পিরিটকে তাড়িয়ে দেয়। পরদিন ডানসু আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ভান করে শিয়াও শিয়াওকে সিটি টাওয়ারে নিয়ে যায়, কিন্তু আসলে সে তার পরিচয় যাচাই করছিল। এই পরীক্ষায় ডানসু বুঝতে পারে যে মেয়েটি কালার ব্লাইন্ড আর তার কোনো ইন্দ্রিয় কাজ করে না। অন্যদিকে হেসিমো বুঝতে পারে যে ডানসু নিজের পরিচয় নিয়ে মিথ্যে বলছে। যখন সে দেখে যে ডানসু এক জেনারেলের সাথে যুদ্ধ করছে তখন তার অসামান্য রণকৌশল দেখে হেসিমো বুঝে যায় যে সে সাধারণ কোনো স্কলার নয়। সবচেয়ে অবাক করা বিষয় ছিল ডানসু তাদের উভয়কেই দেখতে পাচ্ছিল। গল্পের নতুন মোড় আসে যখন জানা যায় যে শিয়াও শিয়াও আর চ্যানিয়াং সাধারণ মানুষের কাছে অদৃশ্য। এর মধ্যে উপদেষ্টা ফেংয়ের নতুন তদন্তে ডানসুর অতীতের এক বড় রহস্য ফাঁস হয়। 12 বছর বয়সে ডানসু একজন বিখ্যাত স্কলার ছিল, কিন্তু তার যখন 19 বছর তখন বাড়ি ফেরার পথে ডাকাতরা তার উপর হামলা করে। সেই হামলায় তার সব চাকর নিহত হয়, আর পরে তার দাদিও মারা যায়। সে একমাত্র যাকে আসল রূপে চিনত। এতে হেসিমোর মনে দৃঢ় সন্দেহ জাগে যে বর্তমানে ডানসু আসলে একজন ভণ্ড বা প্রতারক হতে পারে, যে আসল ডানসুর জায়গা দখল করে আছে। ঠিক এই সময়ে শত্রু বাহিনী শহরে আক্রমণ করে বসে। হেসিমো তখন এই অপেক্ষাতেই ছিল যে ডানসু মারা যাক আর সে তার তলোয়ারটি ফিরে পাক। এমনকি সে তার জন্য শোক সঙ্গীত তৈরি করে রেখেছিল। কিন্তু ডানসু সবাইকে অবাক করে দিয়ে শত্রুর ভাষায় কিছু একটা বলে আকাশ থেকে শত শত রহস্যময় লাল পাখি ডেকে আনে, যা শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে আর যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে শিয়াও আর চ্যানিয়াংকে নিয়ে যাওয়া ছোট একটি বহরের উপর শত্রুরা হঠাৎ আক্রমণ করে। সেনাবাহিনীর স্বল্প সংখ্যক জওয়ান 200 জন শত্রুর সামনে অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হতে দেখে হেসিমো নিজেই ময়দানে নেমে পড়ে আর নীল রঙের আগুন ছুড়ে সে শত্রুদের ধ্বংস করে দেয়। পরে জানা যায় যে এই আক্রমণটি ছিল ডানসুরই পূর্ব পরিকল্পিত একটি ছক। তার নিজের ক্যাপ্টেন হান লিনকের উপর গদ্দার হওয়ার সন্দেহ ছিল, তাই সেই জাল বুনেছিল যেন তার আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু হেসিমোর মাঝপথে ঝাঁপিয়ে পড়ার কারণে ক্যাপ্টেনের আসল চেহারা ফাঁস করা সম্ভব হয়নি। এর মধ্যে শিয়রের সাধারণ মানুষের শরীরে দুর্বল হওয়ায় তার প্রচন্ড জ্বর আসে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার তাকে চেক করতে এলে তার ইন্দ্রিয় না থাকার কারণে শিয়র ডাক্তারের কথাগুলো কেবল তোতা পাখির মতো পুনরাবৃত্তি করতে থাকে। কিছুক্ষণ পর ডানসু নিজে ওষুধ নিয়ে আসে আর সরাসরি বলে দেয় যে সে শিয়র আসল পরিচয় জেনে ফেলেছে। তাদের মধ্যে তর্ক এত বেড়ে যায় যে ডানসুর পরিচয় নিশ্চিত হেসিমো তার শরীরের ক্ষত পরীক্ষা করতে শুরু করে। এই ফাঁকে লাল পাখিগুলোর একটি বড় রহস্য ফাঁস হয়।
সেগুলো কোনো জাদুকরি জীব ছিল না, বরং ডানসুর একটি চালাকি ছিল। সে সাধারণ কবুতরগুলোকে লাল রঙে রাঙিয়ে দিয়েছিল, যেন শত্রুপক্ষের কুসংস্কারচ্ছন্ন সেনাবাহিনী তাদের দেখে ভয় পায়। শত্রুর কুসংস্কারের সুযোগ নিয়ে ডানসুর সেনাবাহিনী তীর বর্ষণ করেছিল। শত্রুর গোপন কাহিনীগুলো সম্পর্কে ডানসুর এত গভীর জ্ঞান দেখে হেসিমোর বিশ্বাস জন্মে যায় যে ডানসুর সাথে শত্রু দেশের নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে। এর মধ্যে ভয় স্পিরিট ওয়ার্ডের খুব নিষ্ঠুর কমান্ডার ফমির মানুষের পৃথিবীতে আসে, কিন্তু মাত্রই সে খুব নরম হয়ে যায় আর তাকে একটু উপহার দেয়। অন্যদিকে শিওয়ের পরামর্শে ডানসু জমে থাকা নদীর উপর বিস্ফোরণ ঘটায়। হেসিমো যখন অদৃশ্য থেকে সেই ধ্বংসলীলা দেখে, তখন বিভীষিকাময় দৃশ্য দেখে সে একদম স্তম্ভিত হয়ে যায়। যুদ্ধের পর ময়দানে পথভ্রষ্ট মানুষের আত্মা ভাসতে থাকে। ঠিক তখনই ডানসু হঠাৎ হেসিমোর নাম ধরে ডাকে, যা শুনে সে চমকে ওঠে। সে বুঝতে পারছিল না যে সে কি তাকে ফিল করতে পারছিল কিনা। ডানসু তার পাশ দিয়ে যাওয়ার সময় হেসিমোর কাছে থাকা জাদুকরি স্পিরিট পাল সেটা জ্বলতে শুরু করে। এই পালটি তার আন্টি দিয়েছিল, আর এটি কেবল সেই ব্যক্তির সামনে উজ্জ্বল হতে পারে যে হেসিমোর অভিশাপ ভেঙে তার 5টি ইন্দ্রিয় ফিরে আনতে পারবে। 400 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হেসিমো বুঝতে পারে যে ডানসুই সেই কাঙ্ক্ষিত মানুষ। এই মুহূর্তে হেসিমোর উদ্দেশ্য বদলে যায়। আগে সে ডানসুর মৃত্যু চাইলো, এখন সে যে কোনো মূল্যে তার প্রাণ বাঁচাতে সিদ্ধান্ত নেয়। হেসিমো তার গোয়েন্দা ফ্যাংকে যে কোনো মূল্যে তার প্রাণ বাঁচাতে সিদ্ধান্ত নেয়। হেসিমো তার গোয়েন্দা ফ্যাংকে ডানসুর অতীতের পুরো সত্য খুঁজে বের করার নির্দেশ দেয়, আর সে নিজে ডানসুকে খুব কাছ থেকে লক্ষ্য করতে শুরু করে। একদিন ডানসু যখন খাদ্যশস্য পোড়ানো এক নারীকে শাস্তি দেওয়ার উদ্যোগ নেয়, তখন হেসিমো বুঝতে পারে যে নারীর মনে যে তীব্র ঘৃণা জন্মেছে তা ভয়ঙ্কর ইভিল স্পিরিটে পরিণত হতে পারে। তাই সে ডানসুর তলোয়ার বের করে সে নারীকে নিজে মেরে ফেলে। এই আকস্মিক ঘটনায় সবাই একেবারে হতবাক হয়ে যায়। তবে পরিস্থিতি সামাল দিতে সেও নাটক করে যে শত্রু দেশের প্রতি তীব্র ঘৃণা থেকেই সে রাগের মাথায় এমনটা করেছে। বেশ শান্ত করতে ডানসু শিয়াওকে একজন দেশপ্রেমিক বীর হিসেবে উপস্থাপন করে, কিন্তু পরে সে তাকে একা ডেকে তার তলোয়ারের আর কখনো হাত না দেওয়ার জন্য কঠোর সতর্ক বার্তা দেয়। এর মধ্যে ফ্যাং জানতে পারে যে আসল ডানসু আসলে রাজধানী শহরের একজন বড় কর্মকর্তা, যার মানে এই কমান্ডার আসলে একজন প্রতারক। এরপর যখন ডানসু আর তার সেনাদলকে শত্রু দেশের সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে, তখন হেসিমো তার প্রাণ বাঁচানোর জন্য বাধ্য হয়ে নিজের আসল পরিচয় প্রকাশ করে দেয়। সে স্পিরিটদের শাসক হিসেবে আবির্ভূত হয় আর শত শত কাক ডেকে এনে শত্রু বাহিনীকে তাড়িয়ে দেয়। হেসিমো ডানসুর সামনে একটি প্রস্তাব রাখে যে সে তার যে কোনো একটি ইচ্ছে পূরণ করবে, তবে শর্ত হলো ডানসুকে 10 দিনের জন্য তার একটি ইন্দ্রিয় তাকে ধার দিতে হবে। ডানসু সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে। হেসিমো সত্যি কথা বের করার জন্য তার গলা টিপে ধরে, কিন্তু ডানসু তার আসল পরিচয় গোপন রাখে। ডানসু বলে যে সে জীবনে যা কিছু পেয়েছে তা নিজের পরিশ্রমে পেয়েছে, তাই কোনো জাদুকরি ইচ্ছেরই তার প্রয়োজন নেই। সে বুঝতে পারে যে হেসিমো আসলে তার ডেলিভারেন্স সোর্টের জন্য এসেছে। কথার ছলে হেসিমোর মুখ ফসকে বেরিয়ে যায় যে তার বয়স 400 বছর। তবুও ডানসু বিন্দুমাত্র ভয় না পেয়ে তার পাশেই শান্তিতে ঘুমিয়ে পড়ে। এরপর মিস্টার 15 নামের এক নতুন ভিলেনের এন্ট্রি হয়, যে শহরের ধনী ব্যবসায়ী লিঞ্জের ছদ্মবেশে থাকা একজন গুপ্তচর ছিল। সে আসলে সেনাবাহিনীর উপর গত সব হামলার মূল হোতা ছিল। অন্যদিকে চ্যানিয়াং ভুলবশত সেই গোপন ঘরটি খুঁজে পায় যেখানে আসল লিঞ্জিকে বন্দী করে রাখা হয়েছিল। মিস্টার 15 চালাকি করে ডানসুকে বন্দী করে তার ক্যাম্পের দিকে নিয়ে যায়, কিন্তু বাস্তবে এটি ডানসুরের পাতা একটি জাল ছিল। হেসিমো অদৃশ্য হয়ে তার পিছু পিছু শত্রুর জেলখানা পর্যন্ত পৌঁছে যায় আর অপেক্ষা করতে থাকে যে ডানসু তার কাছে সাহায্য চাইবে। কিন্তু ডানসু তার চুলে লুকানো একটি ছোট পিন দিয়ে নিজেই নিজের হাত করা খুলে ফেলে আর হেসিমোর দিকে তাকিয়ে বলতে থাকে যে এখন আসল মজা দেখো তুমি। সে চুপি চুপি শত্রুর পোশাক পরে তাদের ক্যাম্পে ঢুকে পড়ে। সৈনিকরা তখন তার গ্রেফতারের সাফল্যে ড্রিঙ্কস অবস্থায় উল্লাসে মেতেছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ডানসু একাই পড়ে শত্রুকে ধ্বংস করতে শুরু করে, আর হেসিমো আড়াল থেকে তাকে সাহায্য করতে থাকে। ক্যাম্পের ভেতরে হেসিমো তাদের নেতার মাথা কেটে ব্যাগে ভরে ফেলে। তখনই মিস্টার 15 ডানসুকে ধাওয়া করতে করতে সেখানে পৌঁছে যায়। একটি বড় রহস্য উন্মোচিত হয় যে তারা দুজনেই অলনুইন নামের একটি গোপন আর ভয়ঙ্কর খুনি সংগঠনের সদস্য ছিল। ডানসু তখন মিস্টার 15-এর উপহাস করে বলে যে সে নিজেই সেই সংগঠনের সবচেয়ে বিপজ্জনক আর নিখোঁজ হওয়া অ্যাসাসিন নম্বর 17। ডানসু নিজেই পরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছিল যে ক্যাপ্টেন হান লিনকেও সে অ্যাসাসিন, যাতে সবার নজর অন্যদিকে ঘুরে যায়। শেষ পর্যন্ত এক দুর্দান্ত লড়াইয়ের পর ডানসু মিস্টার 15-কে মৃত্যুর মুখে ঠেলে দেয়। শত্রুদের খতম করার পর ডানসু হেসিমোর সামনে একটি শর্ত রাখে। সে বলে যে হেসিমো যখন তার 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে রং, স্বাদ আর উষ্ণতা ফিল করা শুরু করবে, তখন সে আর
সেগুলো ফেরত দিতে চাইবে না, যার ফলে ডানসু নিজে এক জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। একটি জাদুকরী অনুষ্ঠানের মাধ্যমে ডানসু তার অতীতের পুরো সত্য তুলে ধরে। সে জানায় যে সে আসল ডানসু। 12 বছর বয়সে শত্রুরা তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু তার নিজের বাবা দেশের গোপন তথ্য বাঁচানোর খাতিরে তাকে সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকার করে, আর তাকে মৃত্যুর মুখে শত্রুদের কবলে একা ফেলে রেখে যায়। আপনজনদের প্রতারণার শিকার হওয়ার পর এক ব্যক্তি ডানসুকে তুলে নিয়ে যায় আর তাকে নম্বর 17 নামক এক নির্মম খনি বানিয়ে ফেলে। একটি মিশনের সময় তাকে একটি পুরো পরিবারকে শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে একটি ছোট্ট শিশুকে মারতে না পেরে তাকে লুকিয়ে অন্য একটি পরিবারের কাছে দিয়ে দেয়। এই অপরাধে তার মাস্টার তাকে ভয়াবহ শাস্তি দেয়, কিন্তু ডানসু পাল্টা আক্রমণ করে তার মাস্টারকে অন্ধ করে সেখান থেকে পালিয়ে আসে। ক্যাপ্টেন হান লিনকেও একই জায়গা থেকে এসেছিল, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় সে ডানসুকে চিনতে পারেনি। এরপর ডানসু আর হেসিমো চিরস্থায়ী এক জাদুকরী বন্ধনে আবদ্ধ হয়। এই বন্ধনে জড়ানোর পর ডানসু হেসিমোর কাছে তার আসল নাম জানতে চায়। যখন ডানসু তার সেনাবাহিনীর সাথে শত্রুর ছিন্ন মস্তক নিয়ে বিজয়ের উল্লাসে শহরে ফিরে আসে, তখন মানুষ তাকে বীর মনে করে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। হেসিমো বুঝতে পারে যে কেন দয়ার করুণা থেকে সৃষ্টি হওয়া জাদুকরী ডেলিভারেন্স সোর্ড ডাকসুকে তার মাস্টার হিসেবে বেছে নিয়েছে, যাতে সে ডানসুর অতীত যন্ত্রণা আর পাপ ধুয়ে মুছে তাকে এক নতুন জীবন দিতে পারে। ডানসু মজা করে হেসিমোকে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিতে বলে, যা দেখে ম্যাগন হিংসায় জ্বলে ওঠে। অন্যদিকে হেসিমো ডানসুর পছন্দের প্লাম বসম ফুলগুলো ভালো লাগতে শুরু করে। এটা দেখে তার সঙ্গে অবাক হয়ে যায় যে সে কি তবে মানুষের ইমোশন আর ডানসুর প্রেমে পড়ে যাচ্ছে। যখন হেসিমোর সঙ্গে ডানসুকে কেবল বিনোদনের মাধ্যম বলে উপহাস করে, তখন হেসিমোর মুখে রং বদলে যায়। এর মধ্যে জানা যায় যে ডানসু নিজে এক লড়াই হান লিনকেওকে পরাজিত করে তার প্রাণ বাঁচিয়েছিল আর তাকে স্মৃতি ভুল হওয়ার ওষুধ দিয়েছিল, যাতে সে তার ভয়াবহ অতীত ভুলে একটি নতুন আর শান্তিময় জীবন কাটাতে পারে। জয়ের আনন্দে সেনাবাহিনীর জন্য একটি বড় ভোজের আয়োজন করা হয়। সেখানে ডানসুর পুরনো ক্ষত আবার তাজা হয়ে ওঠে। হেসিমো যখন তার ক্ষতে ব্যান্ডেজ বাঁধছিল, ডানসু তখন ব্যথায় কাতরাতে থাকে। হেসিমো তাকে মজা করে বলে, যুদ্ধে সে নির্ভীক যোদ্ধা এখন ছোট বাচ্চাদের মতো কাঁদছে কেন। এই কথার মাঝেই ডানসু তার বেশ কাছাকাছি চলে আসে। শর্ত অনুযায়ী ডানসু তার প্রথম ইচ্ছা জানায় সে হেসিমোকে কোনো সম্মানজনক উপাধির পরিবর্তে তার আসল নামে ডাকবে, যাতে তারা একে অপরের আরো কাছে আসতে পারে। বিনিময়ে হেসিমো 10 দিনের জন্য ডানসুর কাছ থেকে সেন্স অফ টাচ ধার নেবে। 400 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হেসিমোর জন্য এটি ছিল এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। ডানসুই প্রথম মানুষ যার ত্বকের উষ্ণতা, শ্বাস প্রশ্বাস আর হৃদস্পন্দন সে নিচে ফিল করতে পারছিল। এই নতুন অনুভূতির তীব্র কৌতূহলে হেসিমো সারা রাত ঘুমাতেই পারেনি, আর প্রাসাদের প্রতিটি জিনিস ছুঁয়ে সে সেগুলো ফিল করতে থাকে। অন্যদিকে স্পর্শের অনুভূতি হারিয়ে ফেলায় ডানসু কোনো কিছু ঠিক মতো ধরতে পারছিল না, আর তার হাঁটা চলাতেও জড়তা চলে আসে। পরদিন সকালে হেসিমো ছোট বাচ্চার মতো উৎসাহ নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ে, আর সবকিছু ছোঁয়ার নেশায় অনেক দোকানের মালপত্র ভেঙে ফেলে। ডানসু কোনো রাগ না করে চুপচাপ তার পিছু পিছু আসতে থাকে, আর সব ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ সে দিয়ে দেয়। ঠিক তখনই শহরে এক অহংকারী মার্শাল এসে পৌঁছায়, যে হেসিমোর দক্ষতা দেখে তাকে নিজের দলে নিতে চায়। কিন্তু হেসিমো পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে তার ভাগ্য কেবল ডানসুর সাথে জড়িত। মার্শাল যখন জোর করতে শুরু করে, তখন ডানসু ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। ক্লান্তির ভান করে হেসিমো অজ্ঞান হওয়ার নাটক করলে ডানসু এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। ঘুমের মধ্যে ডানসু একটি রহস্যময় স্বপ্ন দেখে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হেসিমোর বাবা ছিল একজন অমর জীব আর মা ছিল সাধারণ মানুষ। চোখ খোলার পর ডানসু জানতে পারে যে মানুষের অপূর্ণ ইচ্ছা পূরণ করা স্পিরিট ওয়ার্ল্ডের নিয়ম নয়, বরং এটা হেসিমোর নিজেরই তৈরি করা একটা নিয়ম। হেসিমো তাকে জানায় যে তার বাবা মা ইন্দ্র না থাকা সত্ত্বেও তাকে সঙ্গীত, শিল্পকলা আর চিত্রকলা শিখিয়েছিল, যেন সেই জগৎকে ফিল করতে শেখে। এরপর ডানসু তাকে নিজের হাতে তৈরি একটা অত্যন্ত সুন্দর পেটেন্ট উপহার দেয়। এই জাদুকরী চুক্তির কারণে এখন হেসিমোর মানুষের মতো ক্ষুধা আর ঘুমের অনুভূতি হতে শুরু করে। স্বাদ না পেলেও সে খাবারের গঠন ছুঁয়ে ছুঁয়ে এত খাবার খেয়ে ফেলে যে ছোট চ্যাংচাঙিটা দেখে অবাক হয়ে থাকে। হেসিমো যখন মানুষের পৃথিবীতে নতুন নতুন সবকিছু ফিল নিচ্ছিল, তখন ডানসুর স্পর্শহীন জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল। যুদ্ধের ময়দানে যাতে কোনো বিপদ না ঘটে, তাই সে চোখে পট্টি বেঁধে গলিতে হাঁটার অনুশীলন করে, যাতে তার বাকি ইন্দ্রিয়গুলো আরো ধারালো হয়। এর মধ্যে ছোট চ্যানিয়াং এক ভয়াবহ বিপদের মুখোমুখি হয়ে পড়ে। সে একই জায়গায় দুটি হুবহু হেসিমোকে দেখতে পায়, যার মধ্যে একটি আসলে ছদ্মবেশী। সেই নকল হেসিমো এক তান্ত্রিকের সাথে মিলে চ্যানিয়াংকে ব্যবহার করে এক জাদুকরী লণ্ঠন হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
নকল হেসিমো জ্যানিয়াংকে প্ররোচিত করতে শুরু করে যেন সে কারো প্রাণ নিয়ে নেয়। কিন্তু জ্যানিয়াং অত্যন্ত বুদ্ধিমান, সে জানে যে আসল হেসিমো যতই কঠোর হোক না কেন সে কখনোই কোনো নির্দোষকে মারার কথা বলবে না। জ্যানিয়াং সাথে সাথে সেই প্রতারকের উপর পাল্টা আক্রমণ করে আর জাদুকরি লণ্ঠনটি আসল হেসিমোকে দিয়ে দেয়। রাগে ফেটে পড়ে নকল হেসিমো তাদের উপর হামলা করে। সেই মুহূর্তে জাদুকরের শক্তি না থাকা সত্ত্বেও আসল হেসিমো চ্যানিয়াংকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। সে তার লণ্ঠনটি চ্যানিয়াংয়ের হাতে দিয়ে তাকে ম্যাগওয়ানকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। শর্তের 10 দিন পূর্ণ হতেই হেসিমোর জাদুকরের শক্তি ফিরে আসে আর সে শত্রুদের কন্ট্রোল নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে ডানশো তার সেন্স অফ টাচ বা স্পর্শের অনুভূতি ফিরে পায় আর সাথে সাথে বুঝতে পারে যে হেসিমোর বিপদে আছে। সে বিদ্যুতের গতিতে ঘটনাস্থলে পৌঁছে চ্যানিয়াংকে বাঁচিয়ে নেয়। শত্রুদের পরাজিত করার পর যখন হেসিমো চোটের ব্যথা ফিল করে তখন সে বুঝতে পারে যে ডানশো যুদ্ধের ময়দানে কতটা রক্ত আর যন্ত্রণা সহ্য করেছে। ডানশো তাকে পরম যত্নে প্রাসাদে ফিরে আনে। প্রাসাদে এখন ম্যাগওয়ান জেনে গেছে যে হেসিমো কোনো সাধারণ মানুষ নয়, বরং সে আত্মার রানী। হেসিমোর প্রতি ডানশোর উদ্বেগ পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার প্রেমে পড়ে গেছে। ডানশো চ্যানিয়াংকেও এই কথা জানায়, যার ফলে তাদের মধ্যে এক অত্যন্ত সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। চ্যানিয়াং ও ডানশোর কাছে মার্শাল আর্ট শেখার ইচ্ছা প্রকাশ করে যাতে ভবিষ্যতে সে তাদের রক্ষা করতে পারে। অন্যদিকে হেসিমোর সঙ্গে ইয়ান তার ব্যক্তিগত জীবন আর ডানশোকে নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করলে হেসিমো তাকে কঠোরভাবে থামিয়ে দেয় আর তাকে সাফ জানিয়ে দেয় যে সে যেন নিজের কাছে মন দেয়। এরপর ডানশো যুদ্ধে এক বিরাট জয় অর্জন করে আর এর ফলে প্রায় 2 মাস চারদিকে শান্তি থাকে। এই শান্তির সময়ে ডানশো তার ইন্দ্রিয়গুলো হেসিমোকে দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে, কিন্তু সে তার আসল ইচ্ছাটি প্রকাশ করে না, কারণ ইন্দ্রিয় হস্তান্তরের সময় হেসিমোর শক্তি কমে আসছিল। তাই সে একটি নতুন উপায় বের করে। তাই সে ডানশোকে একটি জাদু করে সুকার কোটে স্পিরিট ল্যান্ডার গিলতে বলে। এই জাদু প্রবেশ করতে পারে। এবার দুজনে মিলে এক অত্যন্ত সুন্দর ফুলের উপত্যকায় পৌঁছায়, যেখানে ডানশোর মাধ্যমে হেসিমো প্রথমবারের মতো ফুলের সুগন্ধ ফিল করতে পারে। এই সুন্দর মনোরম পরিবেশে ডানশো তার জাদুকরীর সঙ্গে হেসিমোর জন্য একটি ফুলের মুকুট তৈরি করে দেয়। হেসিমো প্রথমবারের মতো ডানশোর পোশাক থেকে আসা সেই বিশেষ সুগন্ধ অনুভব করে যা তার বোন তৈরি করেছিল। ডানশো তাকে সুগন্ধের শহর ইয়ারজুতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় আর মজার ছলে বলে যে সুগন্ধ শেখার প্রথম পাঠ তার নিজের শরীর থেকে শুরু করা উচিত। সেখানে পৌঁছে ডানশো এক 600 বছর বয়সী এক অদ্ভষ্ট আত্মার দেখা পায়। সে জানায় যে আত্মার রানীর মা একসময় মানুষের পৃথিবীর একজন বড় জাদুকরী ছিল। গ্রাম শক্তি ফিরে পাওয়ায় হেসিমো প্রথমবারের মতো মদের সুগন্ধ পায় আর এক্সাইটমেন্টে বেশি মদ পান করে ফেলে আর এতে সে ঘুমিয়ে যায়। ডানশো তার পাশে বসে নিজেকে ধরে রাখতে না পেরে চুপে চুপে তার ঠোঁটে একটা কিস করে ফেলে। ঠিক তখনই কিছু লোক হেসিমোকে মারার জন্য ঘরে ঢুকে পড়ে, কিন্তু ডানশো একাই তাদের সাহায্য করে ফেলে। পরে জানা যায় যে এই লোকগুলো পাঠিয়েছিল শহরের এক ধনী ব্যবসায়ী, যার সাথে স্পিরিট ওয়ার্ল্ডের এক বিদ্রোহী ভিলেনের সম্পর্ক ছিল। হেসিমো সেই বিদ্রোহীকে ধরার জন্য এক চালাকি জাল বনে। তদন্তের সময় হেসিমো জানতে পারে যে সেই ব্যবসায়ীর ছেলে লোদা আসলে ডানশোর পুরনো সঙ্গী, যে একই অ্যাসাসিন অর্গানাইজেশনে তার সাথে প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু লোদা তার বাবার কালো কাজকর্ম সম্পর্কে কিছুই জানতো না। সত্য সামনে আসার পর এক ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে ডানশো তার জাদুকরি তলোয়ার দিয়ে সে বিদ্রোহী আত্মাকে হারিয়ে দেয়। যাওয়ার আগে ডানশো হেসিমোকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে যে সে জানে যে হেসিমোর রাতে সেই কিসের কথা সে সব জেনে গেছে। এরপর ডানশো আর লোদার পথ চিরতরে আলাদা হয়ে যায়। অন্যদিকে হেসিমোর সঙ্গে ইয়ান হিংসায় জ্বলে পড়ে মানুষের পৃথিবীতে চলে আসে। সেখানে তার সাথে ডানশোর দেখা হয়। ইয়ানকে দেখে ডানশো জানতে পারে যে সে বহু প্রাচীন সময় থেকেই হেসিমোর সাথে আছে আর মানুষ তাদের এক কাপল হিসেবেই দেখে, যার সঙ্গে ডানশো কিছুটা জেলাস ফিল করছিল। সে হেসিমোকে তার হোম টাউনে যাওয়ার কথা বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আত্মার জগতে এক বড় সংকট দেখা দেয়। জীবনের ভারসাম্য বজায় রাখা জাদুকরী ফোসাং ট্রি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, যা কেবল হেসিমোই ঠিক করতে পারে। এই সংকটের কারণে হেসিমোকে তার ছুটি মাঝপথেই ছেড়ে নিজের জগতে ফিরে যেতে হয়। যাওয়ার আগে সে ডানশোর জন্য এক বিশেষ সুগন্ধি তৈরি করে রেখে যায়। ডানশো তাকে মিনতি করে যেন সে দ্রুত ফিরে আসে, কারণ সে জানে যে হেসিমোর ফিরে আসার আগেই হয়তো তার আয়ু শেষ হয়ে যেতে পারে। এই ইমোশনাল মুহূর্তেই তাদের চুক্তির 10 দিন পূর্ণ হয়। সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর হেসিমো তার জাদুকরী লণ্ঠন নিয়ে নিজের জগতের পথে রওনা হয়।